মানে আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা যেভাবে আমাদের প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি, আপনারা সেটা জানেন। সেটা হচ্ছে যে একটা মেডিসিনকে ভালোভাবে জানা, বোঝা এবং সেই মেডিসিনের কোনো পেশেন্ট বা রোগী যদি আমাদের ক্লিনিকে আসে, তাকে ঠিকমতো ভাবে উপলব্ধি করা বা বুঝতে পারা এবং সেই অনুসারে আমাদের মেডিসিনের কাছে পৌঁছানো। তো দেখা যাচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যেভাবে শুরু করেছি সেটা হচ্ছে একটা মেডিসিনের যে দুটো হ্যান্ডেল থাকে, দুটো সাইড, সেটা হচ্ছে কি একটা ক্লাসিক্যাল ফরম্যাট আর একটা হচ্ছে মাইন্ড ফরম্যাট। এই দুটো টাইপ আমরা একই সাথে শিখে নিব এবং আপনারা জানেন যে আমরা মাইন্ডের শুধু মাইন্ড রুব্রিক গুলো ইউজ করে থাকি। তবে আজকে আরেকটা জিনিস সেখানে যোগ করব, সেটা হচ্ছে মাইন্ড রুব্রিক very important because emotional state is the main theme to go to your destination as you want to uh, uh, select the main remedy. তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মাইন্ড রুব্রিকের তো প্রয়োজন আছেই এবং দ্বিতীয়ত মাইন্ড রুব্রিকের পাশাপাশি আরো কিছু ধরনের রুব্রিক্স আছে, যেমন কিনা জেনারেলিটিস, এক্সট্রিমিটিস, তারপর হচ্ছে চেস্ট, স্লিপ। এখানেও কিছু কিছু সিঙ্গেল রুব্রিক আছে। সেই সিঙ্গেল রুব্রিক গুলো আমাদের একটু জানতে হবে। অনেক সময় ওই রুব্রিক গুলো মাইন্ডে যখন ঠিকমতো আমরা ইমোশনটাকে ধরতে না পারি, মিসিং হয়ে যায়, তখন ওইখানে গিয়ে যদি আপনি নক করেন, তাহলে কিন্তু আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। তো এখন থেকে আমাদের এইখানে এই প্রত্যেকটা লেসনে ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো বা ওই জিনিসগুলো এখানে আমরা অ্যাড করব। বাই দ্য ওয়ে, পলাশ দা রেকর্ডিংটা চালু করে দেন। তো জি স্যার, চালু হচ্ছে। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা ওপিয়ামের খানিকটা জার্নি আমরা শুরু করেছি, অনেকটা পার করে গেছি। তো আমাদের এই ক্লাসে আমি বলেছি যে আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটায় মাঝে মাঝে আপনারা একটু লিখবেন শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা এখানে প্র্যাকটিস করি বা চর্চা করি, কিছু কিছু কোয়ারিজ গুলো আপনারা এখানে লিখবেন যে আপনি আপনি কোন জিনিসটা জানতে চাচ্ছেন, কোন জিনিসটা শিখতে চাচ্ছেন, বা একটা জিনিস আপনি বুঝতেছেন না, সেগুলো এখানে লিখবেন। তাহলে দেখবেন সেই লেখার মাধ্যমে আপনার এই যে নলেজটা আপনার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি কিছু লিখলেন, অন্যরা রিপ্লাই দিবে, পাশাপাশি আমিও রিপ্লাই দিব। এতে আপনি আরো অ্যাডভান্স হতে পারবেন। তো ভাই দাও এখন আগের ক্লাসের ঠিক পরপরই, মানে পরশুদিনের ঘটনা, আমি একটা কুইজ দিয়েছিলাম। আমাদের এই গ্রুপে একটা কুইজ দিয়েছিলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা কুইজ। সবাই দেখেছেন কিনা জানি না, এই জন্য বলি এই গ্রুপে কি কি লেখা হচ্ছে এগুলো ফলো করবেন, আপনারা নিজেরাও লিখবেন, আরেকজন অ্যান্সার দিবে। এই কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারি বা শিখতে পারবো। তো দেখুন, আগের দিন যে কুইজটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ছেলে মানে প্রেমে ছ্যাঁকা খেয়ে সে এখন উন্মাদের মতো হয়ে গেছে। এখন সে কি করে? নিরিবিলি চুপচাপ বেশিরভাগ সময় কাটায়, নিরিবিলি চুপচাপ বসে থাকে এবং হঠাৎ করে মাঝে মাঝে হাসে একা একা। বোঝা যাচ্ছে সে কিরকম একটা মানসিক একটা আঘাত খেয়েছে বা আঘাত পেয়েছে, যার জন্য তার এখন প্রেজেন্ট প্রিডোমিনেটিং যে মেন্টাল স্টেট, সেইভাবে তার এক্সপ্রেশনটা আমাদের সামনে দিচ্ছে। এরকম আমিও দেখেছি
ছোটবেলায় দেখেছি, এই বড় হওয়ার পরে এখনো এরকম দেখিনি। ছোটবেলায় এরকম দেখেছি। যখন স্কুলে পড়তাম তখন এরকম কয়েকটা ঘটনা ঘটেছিল। এরকম আহ, ধরনের ঘটনা যদি কখনো ঘটে, তখন খেয়াল করবেন এটা কিন্তু অ্যালোপ্যাথিতে এর কোনো রেমেডিস কিন্তু নেই। ওদের শুধু একটাই আছে, সেটা হচ্ছে কি ইনজেকশন দিয়ে ঘুম পড়িয়ে দেওয়া। ঘুম পড়িয়ে দিলে তারা মনে করে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা সহজে যাওয়ার কথা না, যাবে না। এর মনের মধ্যে যে দাগ, এটা সহজে যাবে না। কিন্তু এক ফোঁটা ওষুধ, বিশেষ করে হোমিওপ্যাথিক রেমেডি, ওকে খুব দ্রুত নর্মাল ব্যালেন্সে নিয়ে আসতে পারে। তো আমি বলেছিলাম যে এই ধরনের কেসে আমরা সাধারণত কোন মেডিসিনের কথা ভাবি। এই ধরনের কেসে আমরা সাধারণত কোন মেডিসিনের কথা ভাবি? এই যে মনে করেন প্রেমে ছ্যাঁকা খেলো, প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে সে পাগল হয়ে গেল, বা সে মেন্টালি পুরো কি বলে মানে আপসেট হয়ে গেল, বা তার যে নর্মাল জীবনযাপন সেখান থেকে সে ডিরেইল হয়ে গেল, আমরা যাকে বলি পাগল। আমি এমনও দেখেছি ছোটবেলায় যে এই ধরনের পাগলামি মানে একটা মানে কত বড় একটা মানে ডিভাস্টেটিং স্টেটে নিয়ে গেছে। সে পুরো মানে কয়েকবার দেখলাম সুইসাইড করার চেষ্টা করছে, লোকজন চোখে চোখে রেখেছে, সেটা আর হয় নাই। এক পর্যায়ে আরো কয়েকদিন পরে সে পুরো একেবারে মানে উন্মাদের মতো, মানে কি বলবো, মানে কাপড় চোপড় ছাড়া ঘুরে বেড়াচ্ছে, এরকম হয়ে গেছে। তাহলে কিরকম একটা মানে আলটিমেট মানে স্টেজে শেষ চলে চলে গেছে, এটা মানে ভাবার বাইরে। তো যাই হোক, আমাদের এইখানে আপনারা কি কিছু ভেবেছেন যে এই ধরনের রোগীকে আসলে কোন ওষুধ দিতে হয় বা কি ওষুধ দিব আমরা? আগে আপনাদের কাছ থেকে রিপ্লাইটা চাচ্ছি, তারপরে আমি আমারটা বলে দিচ্ছি। যে এরকম ধরনের মানসিক আঘাত খেয়ে কেউ যদি মেন্টালি যদি সিক হয়ে যায়, বা পুরো ইয়ে হয়ে যায়, ম্যাডনেস যদি হয়ে চলে আসে তার মধ্যে, তখন তাকে সঠিকভাবে সুস্থ করার জন্য আমাদের মেডিসিনটা কি দিব, বা কোন রুব্রিক আমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে? আপনারা বলুন, আপনাদের মতো বলুন। নির্মল দা আছেন, সুব্রত দা আছেন, পলাশ দা আছেন। আপনারা ক্লাসিক্যাল ভাবে চিন্তা করেন, দেখি কাছাকাছি আসে কিনা দেখি। স্যার ইগনেশিয়া। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর, ইগনেশিয়া। আর কেউ? ভালো হচ্ছে, বলেন। ইগনেশিয়া। ইগনেশিয়া। আর সুব্রত দা, পলাশ দা? স্যার ইগনেশিয়াতে কি হাসে স্যার? না, ইগনেশিয়াতে তো এইখানেই তো হচ্ছে না। ইগনেশিয়াতে হাসবে না তো, ইগনেশিয়াতে তো বড় বড় নিঃশ্বাস ফেলবে। আপনিও সুন্দর জায়গায় একটা কিন্তু কোয়ারিজ করলেন, সুন্দর জায়গায় একটা নক করেছেন। এইভাবে কিন্তু মেডিসিনের ডিডি হবে, দেখেছেন? ইগনেশিয়া হাসবে না, এইভাবে কিন্তু বুঝতে হবে। আর কেউ? শান্তানু দা, সুব্রত দা আছেন? আপনারা তো এগুলো প্র্যাকটিস করেন তো ক্লিনিকে, বলেন কি দিবেন, ঝটপট দিতে হবে। আচ্ছা, আমি বলে দিই তাহলে। এখানে দেখুন, সুন্দর একটা রুব্রিক আছে একেবারে সিঙ্গেল। সেটা হচ্ছে কি কি বলেছি, যে সে এখন একা একা থাকতে পছন্দ করছে, আর কি যে মাঝে মাঝে হাসছে। এটাই কিন্তু তার ড্রিয়েল স্টেট, এইটা হচ্ছে কিন্তু তার প্রেজেন্ট কন্ডিশন। ঠিক আছে? এখানে যদি একটা আমরা রুব্রিক নেই, মাইন্ড, মাইন্ড লাফিং, হাসছে, মাইন্ড লাফিং, লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লাফিং লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দেখেন আমি লিখে দিচ্ছি, মাইন্ড
দেখেন লিখে দিয়েছি, মাইন্ড লাফিং, লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সিঙ্গেল মেডিসিন হায়োসিয়ামাস। হায়োসিয়ামাসের ডাইরেক্ট আপনি দিয়ে দিবেন 10 ml অথবা 50 ml, একটা ডোজ, বেশি না। কখনো একটা ডোজের বেশি দিবেন না, এক্ষেত্রে একটা ডোজ দিয়ে প্লাসিবো দিয়ে দিবেন। দেখবেন ঠিক 24 ঘন্টার মধ্যে আস্তে আস্তে নর্মাল স্টেটে ফিরে এসেছে। তো এইটা হচ্ছে মানে ক্লিনিক্যাল একটা বোম। এগুলো কিন্তু আপনাদের শিখতে হবে, প্রত্যেকদিন এরকম এক একটা জিনিস আমরা শিখব, যাতে এগুলো যে কোনো সময় আমাদের রোগী যখন আসে, দেখেন এই ধরনের অ্যাকিউট কেসে রোগীরা যখন আসবে আমাদের কাছে, আমাদের কিন্তু দ্বিতীয়বার চান্স দিবে না, একবারেই সুস্থ করতে হবে। এবং এখানে যদি আপনি আপনার ক্যারিশমা দেখাতে পারেন, কেরামতি যদি দেখাতে পারেন, আপনার পরিচিতি তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। অতএব এইখানে আপনার মানে ওই করে কনফিউশনের কোনো সুযোগ নেই যে এইটা দিব নাকি ওইটা দিব, এটা দিব নাকি ওইটা দিব, তাহলে কিন্তু হবে না। আপনাকে একেবারে প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক ভাবে লজিক নিয়ে মেডিসিনের কাছে যেতে হবে। রোগীটা হাসছে এবং তার মধ্যে নিরিবিলি থাকছে, একটা রুব্রিক এইটাই শুধু হয়ে যাবে। এবং কি কারণে হয়েছে? প্রেমে ছ্যাঁকা খেয়ে। ওই যে লাফিং, লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একজনকে ভালোবেসেছিল সেখান থেকে সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, ব্যাস। আর অন্য কোনো রুব্রিক দেওয়ার দরকার নেই, সবসময় নিরিবিলি থাকতে যাচ্ছে। এর রুব্রিক যদি নেন, এক জায়গাতেই সবসময় থাকে, বেড রিমেন ইন বেড, দরকার নেই, অত কিছু দরকার নেই, সিঙ্গেল রুব্রিক পেয়ে গেলে ওইটাই হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, আজকে দেখুন আমরা আর দুটো কেস দিয়ে শুরু করব, ছোট ছোট 2 লাইনের কেস। এগুলো কিন্তু আপনি ক্লিনিকে পাবেন। যেমন ধরুন, এটা একটু লিখতে হবে, লিখে ফেলেন, কাগজ কলম রেডি। এবার রোগীর বয়স কত? 24 বছর, লিখে নেন। রোগীর বয়স 24। হুম। রোগী বলছে আমার মুখে মেস্তা হয়েছে, আমার মুখে মেস্তা হয়েছে। এবার ডাক্তার, তাতে অসুবিধা কি হচ্ছে? আপনারা কিন্তু এরকম প্রশ্ন করবেন, তাতে অসুবিধাটা কি হচ্ছে? এবার কিন্তু তার ইমোশন বের করা শুরু করে দেবে। তাহলে রোগী, এমন দাগ আপনি কয়টি মেয়ের মুখে দেখেছেন? কি বলছে? এমন দাগ আপনি কয়টা মেয়ের মুখে দেখেছেন? এমন দাগ আপনি কয়টা মেয়ের মুখে দেখেছেন? গালে এমন দাগ থাকলে মানায় বলুন তো? গালে এমন দাগ থাকলে মানায় বলুন তো? কোশ্চেন মার্ক। গালে এমন দাগ থাকলে মানায় বলুন তো? আমার তো সহ্যই হয় না, আমার তো সহ্যই হয় না। দিস ইজ দ্য কেস। এরকম কিন্তু ক্লিনিকে কিন্তু রোগীরা এসে বলবে, একদম এইরকম বলে ফেলবে, বা এর কাছাকাছি ঘেসে যাবে, কিন্তু ফিলিংটা এরকম। দেখা যাচ্ছে তার মুখে মেস্তা হয়েছে, ব্রণ হয়েছে, যাই হোক, জিজ্ঞেস করবো তাতে সমস্যাটা কি, বলার সাথে সাথে শুরু করব, এরকম কোনো মেয়ের মুখে আপনি দেখেছেন কখনো? মেয়েদের মুখে এটা কি মানায়? আমার তো সহ্যই হচ্ছে না, ব্যাস। নিজেকে, নিজের মধ্যে দেখবেন, নিজের মধ্যে একটা মানে এংরি ফিল ভাব থাকবে, নিজের একটা বিরক্তি ভাব নিয়ে কথাগুলো বলবো। কারণ আপনি যে প্রশ্নটা করছেন, মুখে দাগ মেস্তা হয়েছে, অসুবিধাটা কি হচ্ছে, দেখবেন এবার সে বিরক্তির সুরে এইগুলো বলছে যে আপনি এরকম দেখছেন কোথাও? মেয়েদের মুখে এরকম আছে, মেয়েদের মুখে এরকম থাকলে মানায়? আমার তো এটা সহ্যই হয় না, ব্যাস হয়ে গেল, দিস ইজ দ্য কেস। এই ক্ষেত্রে দেখেন, এই ফিলিংটা আপনি মাথার মধ্যে গেঁথে রাখবেন, যে তার সমস্যার কথা বলবে, হুম,
কিছুটা বিরক্তি নিয়ে বলবে এবং তার যে ডিজিজটা সেটাকে সে মোটেও পছন্দ করছে না, মোটেও তাতে মানে করছে না, পারলে মনে হয় ছাটিয়ে বিদায় করে, এইরকম একটা ফিলিং তার মধ্যে আছে। তো সেক্ষেত্রে দেখুন একটা সুন্দর একটা রুব্রিক আছে, রুব্রিকটা লিখে দিচ্ছি, এই রুব্রিকটা ধরবেন। মাইন্ড হ্যাঁ দেখুন রুব্রিকটা দিয়ে দিচ্ছি। মাইন্ড মাইন্ড ইন্ডিগনেশন ডিসকমফোর্ট ফ্রম জেনারেল, ইন্ডিগনেশন ডিসকমফোর্ট ফ্রম জেনারেল। ইন্ডিগনেশন মানে কি, মানে সে ভাবছে যে স্যার ঘৃণা মিশ্রিত ক্রোধ, বুঝি নাই। ঘৃণা মিশ্রিত ক্রোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘৃণা মিশ্রিত ক্রোধ, যেটাকে ইন্ডিগনেশন বলে। তো এই ইন্ডিগনেশন দেখবেন মানে মনে হয় মানে ধিক্কার দেওয়া, নিজেকেই ধিক্কার দিচ্ছে, নিজের এই মুখটা বা ফেসটাকে নিয়ে। ইন্ডিগনেশন মানে এক সহজ কথায় বলে ধিক্কার। আর ডিগনিটি থেকেই আর কি ইন্ডিগনেশন হয়ে থাকে, আমরা এটা জানি। যার ডিগনিটি সেটা যখন চলে যায়, ও চলে যাওয়ার উপক্রম হয়, তখন সেটাকে আমরা ইন্ডিগনেশন ধরে থাকি। তো এই যে এর সুন্দর একটা ফেস, মেয়েদের নারীদের ফেস থাকবে একেবারে সুন্দর, নিখুঁত, কমনীয়, যা দেখলে সবাই অ্যাট্রাক্টেড হবে। কিন্তু ওর মুখটা এই ইসের কারণে, মেস্তার কারণে একেবারে দেখতে বিশ্রী হয়ে গেছে, এমন নিজের কাছেও খারাপ লাগছে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই রুব্রিকটা ধরেন, মাইন্ড ইন্ডিগনেশন ডিসকমফোর্ট ফ্রম জেনারেল, ফ্রম ফ্রম জেনারেল মানে দেখেন যে জিনিসটা দেখেন আরো একজনের মুখে কিন্তু হচ্ছে, ও যে একা একা তা কিন্তু না, অন্যরা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে, অন্যরা স্বাভাবিকভাবে নিয়েছে। সেটা কি, যে এটা হয়েছে, এটা আমার হরমোনের কারণে হয়েছে, হরমোনের ব্যালেন্স নেই, ঠিক আছে, ও এমনি চলে যাবে। তারা এটা নিয়ে অত বেশি এংজাইটিতে ভোগে না। একটা বয়স আছে মেয়েদের 13 থেকে 19, এর ভিতরে এটা হয়ে থাকে, এরপরে চলে যায়। আপনারা জানেন যে এই যে ব্রণ ব্রণ হওয়ার মূল কারণটা কি, এর সাইকো ডায়নামিক কিছুটা কারণ আছে। সেটা হচ্ছে, এটা নিয়ে আচ্ছা একটু বলি। সাইকোডাইনামিক যে কারণটা সেটা হচ্ছে, যখন দেখবেন মেয়েরা বা ছেলেরা যখন একটার সাথে আরেকটা তুলনা করে, এবং তখন যদি তার ভিতরে ওই কারণে কোনো স্যাডনেস আসে, তখন কিন্তু সেখান থেকে তার মুখে এই আউটবাসটা বের হয়ে আসে। যেমন কিনা ধরুন একটা মেয়ে, ও ক্লাস 5-6-7 পড়ে, এরকম টাইম। তো বাড়ি এসে বলে মাকে, মা আমার ওই অমুক বান্ধবীটা, ওর মা কত ভালো, ওর বাবা কত ভালো জানো, প্রত্যেকদিন কি স্কুলে আসলে ওকে 200 টাকা করে দেয়, 200 টাকা করে দেয়। তারপরে ও এসে টিফিনে সেও কিনে খায়, আমাদেরকেও খাওয়ায়। তার মানে কি, তার মানে তারও মনে চাইছে যে তোমরাও আমাকে কিছু দাও, আমিও যেন ওদেরকে খাওয়াতে পারি। তারপর বলে ওর বাবা কত ভালো, ওর মা কত ভালো জানো, প্রত্যেকদিন ওকে বিকেল বেলা ঘুরতে নিয়ে যায় ও। তারপর আমার অমুক বান্ধবী কত ভালো জানো, মানে সবসময় সে, এই জন্য যখন ব্রণের রোগীরা আসে আমাদের ক্লিনিকে, আমরা জিজ্ঞাসা করি যে আপনার মেয়ে বা আপনার ছেলে স্কুলের ওর বন্ধু বান্ধবদের কোনো গল্প টল্প আপনাদেরকে বলে, শোনায়?
বলে হ্যাঁ এরকম বলে, ওর অমুক বান্ধবী কত ভালো, অমুক বান্ধবীর মা বাবা কত ভালো, ওকে এই দেয় ওই দেয়, ওখানে ঘুরতে নিয়ে যায়, এখানে বেড়াতে নিয়ে যায়, এরকম বলে। হুম। এর আসলে ইনডাইরেক্ট যেটা বিষয় সেটা হচ্ছে আমিও ঘুরতে চাই, আমারও ইচ্ছা আছে, কিন্তু আমি যেতে পারছি না, আমাকে নিচ্ছে না। এই যে যে তার কম্প্যারিজনটা, আমি এক পর্যায়ে আছি নিচু, আর ও আছে অনেক উঁচুতে বা ভালো পজিশনে আছে। এই যে যে পজিশন বেজ, এই যে যে চিন্তা ভাবনা, এই যে কম্প্যারিজন, এইটার থেকে তার যে ফিজিক্যাল একটা অবস্ট্রাকশন তৈরি হয়, মনের মধ্যে থেকে ফিজিক্যাল ভাবে একটা হরমোনাল অবস্ট্রাকশন তৈরি হয়, এবং সেই কারণে আপনার দেখা যাবে ব্রণ হয়। এইবার এই ব্রণটা দেখবেন এই ছোট লেভেল থেকে, ক্লাস 7 থেকে শুরু হয়, 6 থেকে শুরু হয়, আবার 9 10 বা এসএসসি লেভেলের পরে আবার চলে যায়। কেন চলে যায়? তখন কিন্তু যে মেয়েটা এইসব চিন্তা করতো, এইসব থিঙ্কিং করতো, আস্তে আস্তে যখন বয়সটা পার হয়ে যায় তখন কিন্তু সে বুঝদার মানুষ হয়ে যায়। তখন সে বুঝতে শেখে। আগে তো বুঝতো না, শুধু ভাবতো আমার মা বাবা আমাকে দেয় না, ইচ্ছা থাকলেও দেয় না। আসলে মা বাবার তো ক্ষমতা নেই, মা বাবার ইচ্ছা থাকলেও তো দিতে পারে না। প্রত্যেক মা বাবা চায় তার ছেলে মেয়েদেরকে তাদের প্রয়োজনগুলো মেটাতে, কিন্তু তখন তো সেটা বোঝে না যে আমাদের আয় ইনকাম রোজগার সে অনুযায়ী আমাদের চলতে হচ্ছে। কিছু কিছু মেয়ে আছে বোঝে, যারা বোঝে তাদের মুখে এটা হবে না, আর যারা বোঝে না তারা কিন্তু ওইভাবেই মনে মনে সাফারিংটা করে, কষ্ট পায়। এই কারণে কিন্তু ব্রণ হয়। যখন এসএসসি পাস করে যাবে দেখবেন এই ব্রণগুলো অটোমেটিক চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? তখন কিন্তু সে বুঝদার হয়ে যাচ্ছে, তখন সে নিজেকে নিজের বুঝায় যে আমার বাবা সীমিত ইনকাম করে, মা কোনো কাজই করে না। হুম। মা ওই সামান্য টুকটাক কাজ করে, এটা সেলাই করে ওটা সেলাই করে যা ইনকাম করে, আমাদের 2 3 বোনের পড়ালেখা করে আমাদের সংসারই চলে না। তাহলে সেক্ষেত্রে আমি দামি কসমেটিক্স কিভাবে ব্যবহার করব? এই যে তখন যে বুঝদার হয়ে যায়, নিজেকে কাউন্সেলিং করে। এই যে যখন বুঝদার হওয়া শুরু করে তখন ওই ব্যালেন্স, ওই যে হরমোনের যে ইমব্যালেন্স ছিল আস্তে আস্তে আবার ব্যালেন্স হয়ে যায়। কোনো ওষুধ লাগে না, অটোমেটিক চলে যাবে। বুঝতে পেরেছেন? এই যে হচ্ছে মানুষের মুখে ব্রণ হওয়ার সাইকোডায়নামিক রিজন। বাই দ্য ওয়ে, তাহলে এখানে এই ধরনের যখন দেখবেন এই যে কোনো ব্রণ নিয়ে এই যে আসলো, তো এটা তো এখন প্যাথোলজিতে চলে আসলো। এখন তো এটার মুখে পুরো একেবারে প্যাথোলজি চলে আসছে। এটা তো যদি আপনা আপনি যেতে হয় সময় লাগবে। আর যদি তাকে যদি চিকিৎসার মাধ্যমে আমাদের এটাকে ভালো করতে হয় বা কিওর করতে হয়, তাহলে আমাদের এইভাবে আসতে হবে। রোগীর মেন্টাল ফিলিং বা রোগীর এট দ্য প্রেজেন্ট তার চাওয়াটা কি, তার ইমোশনাল লেভেলটা কি, সেই পর্যায়ে আমরা চিন্তা করে এই রুব্রিক নিয়ে এই মেডিসিন দিলে এটাতেই দেখবেন সপ্তাহের মধ্যে আস্তে আস্তে কাজ করা শুরু হয়ে গেছে। তো এইটা ছিল একটা কেস, ব্রণের কেস। এরকমের যদি ভার্সান কোনো রোগী এসে যদি আপনাকে বলে, তাহলে আপনি এইটা চিন্তা করে এইভাবে আমরা রুব্রিক ধরে আমরা এই মেডিসিনটা ব্যবহার করব। এবার আরেকটা কেস দেখেন, এটা আরো খুব সুন্দর, এটাও 1 লাইন 2 লাইনের। সেটা কি? মনে করুন, মনে করুন না, আমার ক্লিনিকে আসছে, এটা প্র্যাকটিক্যাল কেস। হাজব্যান্ড ওয়াইফ এসেছে। ওয়াইফের বয়স কত? ওয়াইফের বয়স হচ্ছে 26, আর হাজব্যান্ডের বয়স তো মনে হয় 32 এরকম হবে। তো রোগী হচ্ছে মহিলা। তো জিজ্ঞেস করলাম অসুবিধা কি বলেন, আপনার কষ্টের কথাটা বলেন। তো একটু দেখলাম একটু লাজুক ভাব, বলেন। "এ, বলছে আমার চুলকানি হয়েছে।" বললাম চুলকানি হয়েছে মানে বলুন কি ধরনের বা কোথায় কি চুলকানি বলেন। সে এবার লজ্জা পাচ্ছে। সে হাজবেন্ড বলতেছে আপনি বোঝেন নাই। আমি বললাম হ্যাঁ বুঝছি, তারপরেও উনি বললে তো ভালো হয়, অসুবিধা কি? সে বলছে আমার ওই মানে ভেজাইনাতে খুব চুলকাচ্ছে, ইচিং হচ্ছে। কতদিন ধরে? এই 1 সপ্তাহ যাবত। তাতে আর কি কষ্ট হচ্ছে? এইবার বলছে আচ্ছা ঠিক আছে। খুব লজ্জা পেলো, বললো আমার ওই হাজবেন্ডের কাছে থেকে শুনে নেন, উনি সব বলবেন। এই বলে মাথাটা মুখটা নিচু করে দিল। বলছে একটা প্রশ্ন বের করতেই সময় নিল, আর এবার যখন আরেকটু কোয়েরিতে ঢুকলাম বলছে আমার হাজবেন্ডই সব বলবেন, ওনার কাছ থেকে শুনুন। এই বলে একটু লাজুক ভাব নিল।
স্টেপ করে বসে রইল। এইরকম কিন্তু ঘটনা ঘটে। অনেক মেয়েরা বা মহিলারা যখন হাজব্যান্ডের সাথে আসবে তখন দেখবেন তার প্রাইভেট কোনো প্রবলেম যদি থাকে সে মুখে এক্সপ্রেস করতে খুব লজ্জা পাবে। ডাক্তারের সাথে এটা ডিসকাস করতে খুব অসুবিধা হয় তার। তো সেই ক্ষেত্রে আমরা তো এত বেশি খুঁটায় খুঁটায় জিজ্ঞেস করতে পারবো না। দেখুন, আপডেট বা অ্যাডভান্স লেভেলের হোমিওপ্যাথি এতে এখন কিরকম একটা ভালো পজিশনে গেছে। মানুষের সাধারণ যে সমস্ত জেনারেল ম্যাস মানে সাধারণ জনগণ যারা ওরা ভাবে কি ওরা ডাক্তারের কাছে কেন আসতে চায় না? যখন কোনো প্রাইভেট সমস্যা বা এরকম পার্সোনাল প্রবলেম হয় বিশেষ করে মহিলাদের নারীদের তখন কেন ডাক্তারের কাছে আসতে চায় না? আর যদি আসেও মহিলা ডাক্তার খোঁজে, পুরুষ ডাক্তারের কাছে আসতে চায় না। কেন চায় না? তাদের পার্সোনাল কথা পুরুষকে কিভাবে বলবে। কিন্তু কখন আসে? যখন দেখা যায় যে নারী ডাক্তার বা মহিলা ডাক্তার খুঁজে আশেপাশে কোথাও পেল না, তখন বাধ্য হয়ে মেল ডাক্তারের কাছে আসে এবং আসার সময় কি হাজব্যান্ডকে সাথে নিয়ে আসে এবং সে মুখে বলতে চায় না, হাজব্যান্ডকে দিয়ে বলায়। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু বুঝতে হবে যে মহিলাটা নিজের মুখে বলতে পারছে না, তার কারণ কি? তার অনেক লজ্জা করে এটা নিয়ে। একটা মহিলা মানুষ, নারী নারী মানুষ পুরুষের সাথে এই সমস্ত মানে পার্সোনাল কথাগুলো আহ, কিভাবে বলে, ওর চিন্তা ধারণা হচ্ছে এইটা। তো এক্ষেত্রে দেখেন আমরা এরকম যদি কন্ডিশন পাই এখানেও আমরা দুটো রুব্রিক নিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সে তার নিজের প্রয়োজনের কথাগুলো সে বলতে পারছে না। এখানে ফার্স্ট রুব্রিক হবে মাইন্ড, লিখে দিচ্ছি আমি, মাইন্ড টিমিডিটি, মাইন্ড টিমিডিটি, বিজনেস বিউএসআই, বিজনেস ইন ট্রানজাকশন। মাইন্ড টিমিডিটি, বিজনেস মাইন্ড কনফাইড, দুটো রুব্রিক ধরেছি। Confiding. দেখেন লিখে দিয়েছি মাইন্ড টিমিডিটি, মাইন্ড চ্যাট বক্সে দেখেন মাইন্ড টিমিডিটি, বিজনেস ইন ট্রানজাক্টিং, আর 2 নম্বর রুব্রিকটা হচ্ছে কনফাইডিং। টিমিডিটি, বিজনেস ইন ট্রানজাকশন, এটার অর্থ কি? মানে আমি আমার কথাগুলো বলবো যেটা বললে আমারই লাভ হবে। বিজনেস বলতে কি? বিজনেস বলতে বোঝায় যে লাভ। যারা বিজনেস করে ওরা কি কেউ ক্ষতি ক্ষতি হোক সেটা কখনো চায়? বিজনেস করার উদ্দেশ্যটা কি? যদিও লাভ ক্ষতি থাকে, কিন্তু আমি যদি বিজনেস করি বা অন্য কেউ যদি বিজনেস করে তার মেইন লক্ষ্য থাকে আমি লাভ করব। কেউ লসটা করতে চায় না, লস আপনা আপনি হয়ে যায়। তো টিমিডিটি, বিজনেস ইন ট্রানজাকশন তার মানে কি? যে বিজনেস করলে বা যে কাজটা করলে, যে অ্যাক্টিভিটিটি করলে আমার লাভ হবে কিন্তু সেখানেও আমি টিমিডিটি দেখাচ্ছি, আমি আমার মনের কথাগুলো আমি বলতে পারছি না। এই জন্য বলে মাইন্ড টিমিডিটি, বিজনেস ইন ট্রানজেকশন বা ট্রানজেক্টিং যেটাই বলে। তো এটা করা কিন্তু ঠিক না, করলে নিজেরই ক্ষতি হবে, নিজেরই লস হবে। তো দেখুন এ কি করলো, নিজের লস হচ্ছে সে বুঝছে, কিন্তু তারপরেও যেন লস না হয় এই জন্য হাজব্যান্ডকে সাথে নিয়ে আসছে। নিজে বলতে পারবে না, কি কারণে পারবে না? তার শরম করে, লজ্জা করে, এই জন্য হাজব্যান্ডকে সাথে নিয়ে এসেছে। অনেক সময় দেখবেন, ভালো করে শুনুন, অনেক সময় দেখবেন কলেজ পড়ুয়া কোনো মেয়ে যদি আসে তার কোনো পার্সোনাল সমস্যা নিয়ে, তো সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে তার, বা
অন্য কোনো বান্ধবীকে নিয়ে আসবে। তো দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে পার্সোনাল কিছু সমস্যা, দেখা যাচ্ছে আজকালকার ছেলেমেয়েরা তো অ্যাডভান্স বেশি। আজকালকার ছেলেমেয়েরা এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে, ওরা এখন বিয়ে শাদীর আগে অনেক কিছু করে ফেলে। আমরা এগুলো চিন্তা করতে পারতাম না। এখন এরা অনেক কিছু করে ফেলে। সেরকম পরিবেশ, সুযোগ সব দিকেই ওরা পায়। তো দেখা যাচ্ছে এরকম একটা অঘটন যদি ঘটে যায়, তখন কিন্তু সে তার বান্ধবীকে আনবে না। সে তার বান্ধবীকে নিয়ে কিন্তু আসবে না। কারণ বান্ধবী জানাজানি হলে সে জানে যে মেয়েদের পেটে কথা থাকে না। সে আবার আরেকজনকে বলে দিবে, আরেকজনকে বলে দিবে, একটা বড় ধরনের অসুবিধা হতে পারে। এইজন্য তার বয়ফ্রেন্ডকে সাথেই নিয়ে আসে, যার সাথে এইসব করে একটা অকারেন্স ঘটিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে ওই তার বয়ফ্রেন্ডকেই সব বলে দেয়, আগেই বুঝিয়ে বলে শিখিয়ে একসাথে চেম্বারে নিয়ে আসে। তো মেয়েটা তো যেহেতু লাজুক, তারপরে যদি অবিবাহিত থাকে, সে তো কথা বলবে না, বা একটা দুটো বলে বলবে যে ওই, তখন কিন্তু বলবে না আমার বয়ফ্রেন্ড, তখন কিন্তু বলবে আমার হাজব্যান্ড। কথা বুঝেন? কিন্তু অ্যাজ এ ডক্টর আপনার কিন্তু বুঝে নিতে হবে এরা কি হাজব্যান্ড নাকি আসলে ওয়াইফ হাজব্যান্ড। তো এটা আমাদের জানার দরকার নেই। আমাদের মূল দরকার হচ্ছে যে আসলে যে রোগীটা এসেছে, রোগীর চাওয়াটা কি, তার ইমোশনটা কি। আমাদের রোগকে ভালো করতে হবে। বাস্তব জীবনে তারা কে কি হলো না হলো এটা আমাদের নিয়ে অত মাথা ব্যথা নেই। তো এই ক্ষেত্রে দেখুন, এই যে দুটো রুব্রিক যদি আপনি ধরেন, কনফাইডিং ধরেছি, আর একটা কনফাইডিং এর মিনিংটা কি? কনফাইডিং মানে হচ্ছে যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি পুরোপুরি বিশ্বাস করি, যার উপরে আস্থা রাখি, তাকে আমার মনের কথা খুলে বলা। কনফাইডিং মানে হচ্ছে তা, মানে যাকে আমি বিশ্বাস করি তাকে আমার মনের গোপন কথাগুলো খুলে দেওয়া, বলে দেওয়া। তো এখানে হাজব্যান্ডকে সে মনের কথাগুলো শিখিয়ে বা বলে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। তো এই দুটো রুব্রিক ধরলে মেডিসিন কি আসে? আবারও ওপিয়াম। তো এই যে দুটো ওপিয়ামের কেস আমরা দেখলাম। আর আগের প্রথম কেসটা কি ছিল, যেটা আমরা গ্রুপে লিখেছিলাম, সেটা ছিল হায়াসিয়ামাসের কেস। তো যাই হোক, আজকে আমরা মূল আলোচনায় যাচ্ছি আবারও, সেটা হচ্ছে ওপিয়াম। ওপিয়ামকে নিয়ে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওপিয়ামটা ক্লাসিক্যাল ভাবে যেটা আমরা ভাবি সেটা হচ্ছে, ওপিয়াম সাধারণত যে সমস্ত রোগ ব্যাধি মানুষের শরীরে হয়, কিন্তু সেই রোগের কোনো রিয়াকশন রোগীতে দেখায় না, মানে ব্যথা যন্ত্রণাহীন রোগ, যে রোগে রোগী কষ্ট পায় না, বা কষ্ট যদিও একটু পায় কিন্তু সে প্রকাশ করে না। কারণ কি? সে ওইটুকু রোগে সে, তার কোনো কি হয় না, তাকে কোনো এফেক্ট করে না। সে পুরো কন্টেন্ট থাকে। এই কন্টেন্ট থাকার কারণে সে কখনো কমপ্লেইনও করে না যে আমার এটা হয়েছে ওটা হয়েছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, কখনো সে বলে না। তো দেখুন, এই যে ওপিয়াম, ওপিয়াম কিসের থেকে তৈরি হয়? আফিম থেকে। তো এই যখন আফিম কেউ খায়, যখন আফিম কেউ খায়, তখন একটা পুরো নেশা চড়ে যায় তার সারা সমগ্র দেহতন্ত্রে, এবং তার যে নেশা হয়, তখন মনে হবে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তখন সে তার নিজের মধ্যে নিজে হারিয়ে যায়, নিজের মধ্যে পুরো টোটালি নিজে হারিয়ে যায়। আশেপাশে কি হচ্ছে, কারা আছে, কি করছে, কোনো খেয়াল থাকে না। সে তখন পুরোপুরি ডিপলি হারিয়ে যায় নিজের ভিতর। তো দেখুন, এই যে ওপিয়াম, এ কিন্তু পুরো একেবারে ডিপ সেন্টার মেডিসিন বলে এটাকে, ডিপ সেন্ট্রেড। আরো একটা আছে সেলফ সেন্টার্ড মেডিসিন, আরো একটা আছে, সেটা হলো নাক্স ভূমিকা। ও দেখবেন সবসময় নিজেকে নিয়েই ভাবে, নিজেকে নিয়ে চিন্তা করে, অন্যরা কি করলো না করলো, আগে নিজেকে নিয়েই ভাবে। ইগনেশিয়া, সে কি করে? ইগনেশিয়া হচ্ছে ফ্যামিলি বেসড মেডিসিন, সে ফ্যামিলিকে নিয়ে ভাবে। আর এই ওপিয়াম কি করে? নিজেকে নিয়ে ভাবে ওই ইয়ের মতো, নাক্সের মতো, কিন্তু নাক্স থেকে আরো আরো ডিপার লেভেলে, মানে কি ডিপ সেলফ সেন্টার্ড মেডিসিন হচ্ছে ওপিয়াম। সে আশেপাশে কি হলো না হলো সেটা কোনো খেয়াল করে না। দেখুন, সুন্দর একটা এক্সাম্পল দিই। এই ওপিয়াম কাউকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সমাজের, কাউকে সে সহযোগিতা করে না, কোনো উপকার করে না। কিন্তু যদি কেউ চায়, তাকে দেখা গেল 5,000 টাকা দিয়ে দিল। ভালো করে বুঝেন, 5,000 টাকা দিয়ে দিল, কিন্তু ওই যে 5,000 টাকা দিল দিল, আর কোনোদিন সে চাবে না। দিলে দাও, না দিলে না দাও।
ওরা তো মাথা ব্যথা নেই। ওপিয়াম মানুষকে দেয়, কিন্তু ওইটা নিয়ে পরে আর কোনো চিন্তা করে না, ভাবে না, দিছে তো দিয়েই দিছে, ওইটা নিয়ে অত মাথা ব্যথা নেই। কিন্তু দেখেন কেন নাই, সে কেন এটা নিয়ে আর কাউকে বলবেও না যে আমি অমুককে টাকা দিছি, কাউকে বলবে না ওপিয়াম। কারণ কি, তার ভিতর কোনো ইগো নাই। যার ইগো আছে, ইগো মানে কি, আই মানে ইগো, আই মানে আমি এই পারি, আমি ওই করি, আমি এটা করেছি, ওটা করেছি, অমুককে দিয়েছি, অমুক তমুককে এটা দিয়েছি, এটা হচ্ছে ইগো। ওপিয়ামের মধ্যে কোনো ইগোটিজম নেই। এই জন্য সে যদি কাউকে টাকাও দেয়, ২,০০০, ৫,০০০, ১০,০০০, কাউরে বলবে না যে আমি অমুককে টাকা দিছি, দেখাবে না, জাহির করবে না। নাক্স হলে কি করবে, নাক্স ভূমিকা হলে কি করবে, কাউকে যখন দেয় দেখবেন মানুষ লোকজনকে দেখাই দিবে। মনে করেন রাস্তায়, হ্যাঁ, একটা ইয়ে হচ্ছে, রাস্তায় একটা ফকির বসে আছে, রাস্তায় একটা ফকির বসে আছে। তো দেখা যাচ্ছে সেখান দিয়ে হুম একটা মিছিল নিয়ে যাচ্ছে কয়েকজন লোক। তো ওই মিছিলে দেখা যাচ্ছে কিছু নেতা গোছের মানুষ টানুষ আছে। তো দেখলো রাস্তার পাশে একটা অসহায় ভিক্ষুক বসে ভিক্ষা করছে। এবার মিছিলের সামনে থেকে এক লোক ওকে এসে হুম ৫০০ টাকা দিল বা ১,০০০ টাকা দিল। এবার সাংবাদিকদের বলছে এই ছবি তোলো, ছবি তোলো, ছবি তোলো, ছবি তুলে পত্রিকায় দিল। এই লোকটাকে, এই লোকটা হচ্ছে নাক্স ভূমিকা। কেন এটা করলো, সে তার মধ্যে ইগো আছে যে দেখো আমি কত টাকা দিলাম, আমার ক্ষমতা আছে, আমার অর্থ আছে। এবং তার আরেকটা কি, আমি যে দিলাম শুধু এখানেই শেষ না, আমি দিলাম এটা সবাই যেন দেখে, সবাই যেন উদ্বুদ্ধ হয় যে আমার মতো অন্যরাও যেন গরিবদের সহযোগিতা করে, হেল্প করে। সে এই মেসেজটা সমাজকে দেখাতে চায়। এটা হচ্ছে নাক্স ভূমিকা। অভিয়ম হলে দিত না। অভিয়মের কোনো মাথা ব্যথা নেই, ওর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে কোনো টেনশনই নেই। ও শুধু নিজেকে নিয়েই শুধু সবসময় একেবারে নিজের মধ্যে সবসময় হারিয়ে যায়, হারিয়ে থাকে। দেখুন কিছু, যখন মেডিসিন গুলো প্রুভিং করা হয়েছিল, যখন মেডিসিন গুলো প্রুভিং করা হয়েছিল, তখন সেই মেডিসিন গুলো এক এক, যখন সেই মেডিসিন গুলোর যে অ্যাকশন হয়েছিল বা ক্রিয়া হয়েছিল মানুষের মানব শরীরে, তখন সেই ক্রিয়াগুলোই কিন্তু মেটেরিয়া মেডিকাতে লেখা হয়েছিল। এবং ওই মেডিসিনটায় যে অ্যাকশন রিয়াকশন গুলো হয় সব মেটেরিয়া মেডিকার পাতায় লেখা আছে। এবার ওই মেডিসিনের, হ্যাঁ, যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো যে ওই শুধু ওই মেডিসিন গুলোতেই হবে তা কিন্তু না। ওই মেডিসিনেই যে এই লক্ষণগুলো হবে তা কিন্তু না। যখন ন্যাচারাল কোনো কারণে ওই রকমের কোনো মেন্টাল সিমটম হবে, তখন কিন্তু এই মেডিসিনটা দিয়েই প্রয়োগ করে ওই রোগটাকে সারাতে হবে। যেমন কিনা দেখুন, কথার মধ্যে কথা আসে, যেমন কিনা এই হেমলক, যে আমাদের যে কোনিয়াম যে মেডিসিনটা, হেমলক যখন প্রুভিং করা হয়, ওই মেডিসিনটা যখন প্রুভিং করা হয়েছিল, প্রথম যখন প্রুভিং করলো, তখন দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যে ওর শরীরের নিচের অংশ থেকে, মানে পায়ের তালু থেকে শুরু করে আস্তে 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 উপরের দিকে বিষ ছড়িয়ে পড়লো। এবং যেখানে যেখানে বিষ ছড়িয়ে যাচ্ছে ওখানে অবশ হয়ে যাচ্ছে, পুরো অবশ, সেন্সলেস হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে যখন এই হৃৎপিণ্ড যখন উপরের দিকে উঠে আসবে, আস্তে আস্তে একেবারে কোনো একদম পেইনলেস মৃত্যু যাকে বলে, পেইনলেস ভাবে সে মারা যাবে। তো বিষ হচ্ছে পায়ের তলা দিয়ে আস্তে আস্তে উঠতে উঠতে উপরের দিকে ওঠে। তো দেখবেন মানুষের কিছু কিছু ডিজিজ হয় বা রোগ হয়, যখন দেখবেন বলে যে আমার পায়ের তলে কোনো বোধ থাকে না, মাঝে মাঝে পায়ের নিচে কোনো বোধ থাকে না, সেন্স থাকে না। আস্তে আস্তে কয়েক মাস পরে বলবেন যে আমার পায়ের নিচে তো বোধ নেই, হাঁটুর পর্যন্ত, এই পর্যন্ত মাঝে মাঝে কখনো বোধ থাকে না ঘুম থেকে ওঠার পরে। এরপরে বলবে যে আমার কোমর পর্যন্ত সেন্স থাকে না। এরপরে আস্তে আস্তে উপরে যদি আসতে থাকে, এরপরে দেখবেন যে হার্টের পুরো ইয়ে হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেছে, হার্ট প্যারালাইজড হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত নার্ভ সিস্টেম গুলো ওখান থেকে অগোচর হতে হতে আস্তে আস্তে উপরে উঠে আসছে। এইরকম সিমটম যখন আমরা পাবো, তখন কিন্তু কোনিয়াম ব্যবহার করতে হয়, আমরা সেটা জানি। যেমন কিনা সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, সক্রেটিসকে পেয়ালায় করে বিষ দেওয়া হয়। বিষ দেওয়া হলে সক্রেটিস শুধু একটা কথাই বলেছিল, ঠিক আছে আমি আপনার বিষ অবশ্যই খাবো, কিভাবে খেতে হবে নিয়মটা বলে দেন। তখন যে
জেলার বা জল্লাদ, সে বলেছিল আপনি না বলেছিল, আহ, এই সক্রেটিস বলেছিল এটা কি আমি এই চায়ের মতো সিপ করে খাবো, চুমুক ডক ডক করে, নাকি একবারে গিলে খাবো? তখন ওই জল্লাদ বলেছিল আপনার যেভাবে খুশি সেভাবেই খান, কিন্তু খেয়ে আপনার একটু হাঁটতে হবে, বসে থাকলে কিন্তু হবে না। তখন বলছে তথাস্তু, ঠিক আছে। কি ব্যাপার, একজন মেসেজ দিল, ক্লাসে ঢুকতে পারতেছে না নাকি? আচ্ছা, যাই হোক, তো যখন তাকে হেমলক বিষটা পান করানো হলো, সে পান করলো, তখন তাকে কিন্তু বাধ্য করালো যে আপনি হাঁটেন। তখন তো ওই জেলখানার মধ্যে এখন তো যার ফাঁসির অর্ডার বা মৃত্যুদণ্ড হয়, হ্যাঁ, তা 1-2 কিলোমিটারের মধ্যে কোনো পাবলিকই ঢুকতে দেয় না। আর তখন তার যে সমস্ত শিষ্যরা ছিল সক্রেটিসের, সবাই কিন্তু যে রুমটাতে ছিল ওই রুমটাতেই সবাই আসছিল ওর সাথে দেখা করতে। তারপর অধিকাংশ মানুষ কাঁদতে কাঁদতে বের হয়ে গেল, কারণ যখন তাকে মৃত্যু দণ্ড দেওয়া হচ্ছে, বিষ পান করানো হচ্ছে, সবাই কিন্তু চলে গেল। আর জেলারা বললো এখানে এত ভিড় করা যাবে না। তারপর রুমের মধ্যে 4-5 জন তার শিষ্য ছিল। তো সক্রেটিস ওইটা খালো, খাওয়ার পরে এবার ওই জল্লাদ বলছে হাঁটো, রুমের এ মাথা থেকে ও মাথা হাঁটো। তখনকার রুম তো বড় বড় ছিল, রুমের এ মাথা থেকে ও মাথা হাঁটে। এবার জল্লাদ বলে দেখি আপনার পা উঁচু করেন তো। তখন পা উঁচু করে, এবার পায়ের তলে এরকম বাড়ি মারে লাঠি দিয়ে, বলে কি কিছু টের পাচ্ছেন? বলছে না 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 না, এখানে তো আমি কোনো অনুভব করতে পারছি না। বলছে হাঁটেন হাঁটেন, আবার হাঁটেন আবার হাঁটেন। এবার কি করে, আরো উপরে হাঁটুতে, হাঁটুর নিচে এরকম লাঠি দিয়ে আঘাত করে। কিছু অনুভব করতে পারছেন? বলে না না না। এবার আরো 2 রাউন্ড দেওয়ার পরে এবার উরুতে, থাইতে বাড়ি দেয়। বলছে কি এবার কেমন মনে হচ্ছে? বলে না, এখানেও কিছু নেই। এইবার এরকম আর 2-1 রাউন্ড দেওয়ার পরে হঠাৎ করে সে পড়ে যেতে যায়। যখনই পড়ে যাবে তখন ওর শিষ্যরা ছিল, একজন তাকে কোলে করে ধরে ফেলে, কোল পাজা করে ধরে খাটে নিয়ে শুইয়ে দেয়। খাটে নিয়ে শুয়ে দিলে ও আহ, একজনের কোলে মাথা রাখে, যার কোলে মাথা রাখে তার নাম ছিল হচ্ছে কিরিটো। তো আহ, বলছিল যে কিরিটো, আহ, আমার তো একটা জিনিস বলতে ভুলে গেছি। তো বলছে কি? তো বলছে ওই কুলোপিয়াস নামের একটা প্রতিবেশী, আমার একজন প্রতিবেশী, ওর কাছ থেকে আমি একটা মুরগি নিয়ে এসেছিলাম। তো মুরগির দামটা দেওয়া হয়নি, তুমি ওকে মুরগির দামটা দিয়ে দিও। তখন ওই কিরিটো বলল ঠিক আছে গুরু, তথাস্তু, দিয়ে দিব। তো আপনার আর কি কোনো নির্দেশ আছে আমার প্রতি? এই কথা বলার সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমায় গেছে, মানে তত সময় শেষ। এই যে কোনিয়ামের মৃত্যু হচ্ছে এরকমই। তো দেখেন এই কোনিয়ামের বিষটা কিভাবে কাজ করলো। ঠিক এইরকম, যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো ডিজিজ ঠিক এই ধরনের অ্যাকশন গুলো তৈরি করে, তাহলে ওই কোনিয়ামের ওই মেডিসিনটাই কিন্তু দিতে হবে। তো এরকমই এই যে ওপিয়াম, আফিম খেলে মানুষ এরকম করে। আফিম খাওয়ার পরে তার শরীরের মধ্যে অ্যাকশন রিয়াকশন গুলো কেমন হয়, এই অ্যাকশন রিয়াকশন গুলো যদি অন্য কোনো কারণে ন্যাচারালি একজন মানুষের ভিতরে এরকম সিমটম দেখা দেয়, তাহলে কিন্তু এই ওপিয়াম বা আফিমটাই দিতে হবে। তো বাই দা ওয়ে, এখন দেখুন এই ওপিয়ামের যে জার্নিটা আমরা বলেছিলাম যে শুরু হয় হচ্ছে কন্টেন্ট লেভেল থেকে, আর শেষ হয় কোথায় গিয়ে? এক্সট্রাভ্যাগেন্সে গিয়ে। কন্টেন্ট টু এক্সট্রাভ্যাগেন্স। প্রথমে সে কাউকে কিছু বলে না, তার রোগ নিয়ে কোনো অভিযোগও করে না। একটা পর্যায়ে দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজন বা তার আপনজনরা তাকে ধরে নিয়ে চলে আসে। দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি, কিছু কিছু বাচ্চা আছে, আমি তো গত সপ্তাহে মানে ওপিয়াম দিলাম 2 জনকে। বাচ্চার কি সমস্যা? পা ফুলে গেছে, মানে একটা মেয়ে, মানে ডান পায়ে এখানে ফোলা, পাতা ফুলে গেছে। তো আমি বললাম কি হয়েছে? তো মেয়ের বয়স হচ্ছে 2 বছর, ও কি কিছু বলতে পারে? তো আমি বললাম যে এটা নিশ্চয়ই আঘাত টাঘাত লেগে হয়েছে, হয়তো পড়ে টরে গেছে, আপনারা খেয়াল করেন নাই। কিন্তু ওটা নিয়ে ওই মেয়েটার কোনো অভিযোগ নেই। অভিযোগ বলতে কি,
পা ফুলে গেছে, একটু ব্যথা লাগতে পারে, হ্যাঁ, বাবাকে মাকে হাত ধরে এখানে বলতে পারে এখানে ব্যথা করছে, এটা সেটা, ওরকম কোনো ফিলিং মেয়েটার মধ্যে নাই। সে ঠিক মতো খেলছে, দুলছে, হালছে, সবই ঠিক আছে। না, এই কি ব্যাপার, বিনয় দা ক্লাসে ঢুকতেছে না, শুধু মেসেজ দিচ্ছে, ঘটনা কি? দাঁড়ান তো, একটু দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, এই যে একটা গেল, তাহলে কন্টেন্ট থেকে এক্সট্রাভ্যাগেন্স লেভেলে চলে আসে। ঠিক আছে, তো এই যে দেখেন কন্টেন্টের আরো একটা রুব্রিক আছে, সেটা হলো কি, কন্টেন্টের মতো ইনডিফারেন্স, লিখে দিচ্ছি, ইনডিফারেন্স জয়েস অফ, ইনডিফারেন্স, ইনডিফারেন্স জয়েস অফ আদার্স টু, দিয়েছি ইনডিফারেন্স জয়েস অফ আদার্স টু অ্যান্ড সাফারিং। এটার অর্থ কি? ইনডিফারেন্স জয়েস অফ আদার্স মানে অন্যরা কোনো একটা বিষয়কে নিয়ে খুব আনন্দ করছে, এনজয় করছে, তার প্রতি তার কোনো হেলদোল নেই, সেখানে ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি, নো ইন্টারেস্ট আর ল্যাক অফ অ্যাটেনশন। ধরুন রাস্তা দিয়ে একজন নায়িকা যাচ্ছে হেঁটে, রাস্তা দিয়ে একজন নাম করা বা খ্যাতনামা একজন আর্টিস্ট বা নায়িকা হেঁটে যাচ্ছে, মানুষ ওকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, এই অমুক নায়িকা যাচ্ছে রাস্তা দিয়ে, আয় আয়। পাশে ওপিয়াম আছে, তার কোনো হেলদোল নেই, মানুষজন যাচ্ছে তো যাচ্ছে, আর ওর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে অন্যদের, সব পাবলিক নিয়ে, ওর এটা নিয়ে কোনো চিন্তাই নেই। এই জন্য বলে ইনডিফারেন্স জয়েস অফ আদার্স অ্যান্ড সাফারিং। এবং অন্যরা যদি, আশেপাশে যদি কোনো সমস্যা হয়, অসুবিধাও হয়, দেখুন, মনে করেন পাশে একটা গার্মেন্টস আগুন লাগলো, মানুষ দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছে, অপিয়াম চুপ করে বসে আছে, ওর ওইদিকে হেল দিল নেই, তা সে হচ্ছে মনের মধ্যে সে একেবারে ডুবে আছে, তার ওইদিকে কোনো হেলদোল নেই। তো এই যে ওপিয়াম দেখেন, এই যে যখন সে কন্টেন্ট লেভেলে থাকে, ওকে কোনো সময় রোগ যন্ত্রণা তাকে কোনো এফেক্ট করতে পারে না, আশেপাশে তো হচ্ছেই না, ওর শরীরের মধ্যে যে রোগটা হচ্ছে তাকে, সেই সেই রোগটাই তাকে আহ, কোনো সেন্স এনে দিতে পারতেছে না, যে তুমি এখন ডাক্তারের কাছে যাও, তোমার এরকম অসুবিধা হচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। মনে করেন দেখেন, আপনার একটা টিউমার যদি কপালে ওঠে, যারা সুস্থ মানুষ বা অন্য মেডিসিনের মানুষ, আয়নায় দেখা মাত্রই চলে আসবে, বা কেউ যদি বলে তোমার একটা টিউমার হয়েছে, ব্যাস ও কিন্তু চলে আসবে। আর ওপিয়াম হলে কি করবে, না ঠিক আছে, ও সমস্যা নেই, ওতে তো আমাকে কোনো ক্ষতি করছে না, জিজ্ঞেস করলে এটা বলবে কি হয়েছে, ওটা হয়েছে, তা কি হয়েছে, ও হয়েছে, আবার চলে যাবে। ও এটা নিয়ে তার কোনো হেলদোল নেই। অন্যরা
দৌড়ে ছুটে আসবে যে এটা থেকে আবার যদি ক্যান্সার হয়ে যায়, এটা সেটা হয়ে যায়। এর মধ্যে ওরকম কোনো ফিলিং নেই, ও আছে বিন্দাস, ভালোই আছে, একেবারে কন্টেন্ট লেভেলে আছে। এইবার জোর করে মা বাবা ধরে আসবে, তুমি কি ফাজলামি পেয়েছো, এরপরে একটা বড় কিছু বাঁধাবা তাই, তারপরে ধরে নিয়ে আসে। এবার ক্লিনিকে যখন আসবে তখন তার কাছে জিজ্ঞেস করবেন, ওপিএম যে কথা বলতে পারে না ভালো তা না, ও কিন্তু সবই বলতে পারে। এবার আমি দেখেছি স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা, দেখা যাচ্ছে এখানে একটা গ্রোথ হয়েছে, হুম, দেখা যাচ্ছে একটু এই যে গ্যাংলিয়ন সিস্ট অনেকের আছে, ছেলে বাচ্চাদের আছে, মেয়েদের আছে। তো জিজ্ঞাসা করি, তোমার এটাতে কোনো অসুবিধা হচ্ছে, ভালো করে শুনেন, যে বাবু অথবা মা বলি, সে বাচ্চাদের এরকম বলতে হয়, মা তোর কোনো সমস্যা হচ্ছে এটাতে? না না না, আমাতে এটাতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা তাহলে তুই আজকে এখানে আসছিস, চিকিৎসার কি দরকার? বলছে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, ওই যে মা জোর করে নিয়ে আসলো, দিস ইজ ওপিয়াম। মানে ও এটা নিয়ে ওর কোনো হেলদোল নাই, ও হয়েছে তো কি হয়েছে, ওর এটা নিয়ে কোনো ফিলিংসই নেই, ফিলিংস অন্যদের, অন্যরা ওদেরকে ধরে নিয়ে আসে। এই যে একটা গেল, এই যে কিন্তু একটা গেল পয়েন্ট। এইবার দেখুন, আবার কখনো কখনো, ভালো করে শুনেন, কখনো কখনো ওপিয়ামের রোগীরা নিজেরা চিকিৎসা করে। কোন সময় করে? যখন তার ভিতরে কোনো সেন্স কাজ করে তখন। তখন সে কি করে দেখেন, অনেক দিন হয়ে গেল, যাচ্ছে না যাচ্ছে না, বারে বারে মানুষ যখন ওকে খোঁটা দেয়, নিয়ে আসবি না, বারে বারে মানুষ বলে এই তুই এটা সারিস না কেন, ওটা সারিস না কেন, হ্যাঁ ডাক্তার দেখাস না কেন, একটা কিছু হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে। এইবার কিন্তু সে ডাক্তারের কাছে আসা শুরু করবে। এবার আপনার কোয়ারি করতে হবে কতদিন হয়েছে, এতদিন দেখাননি কেন, এটা সেটা বলার পরে আপনি কি নিজে আসলেন নাকি অন্য কেউ পাঠালো, যে ওই দেখেন না আপনার ভাবি পাঠালো জোর করে, আমার তো সমস্যা নেই, সমস্যা হলো তার, সেই যে পাঠাই দিছে, হয়ে গেল ওপিয়াম। এবার দেখুন সে এখানে চিকিৎসা নিল, এবার চিকিৎসা চলতে চলতেছে, এখনো ওপিয়ামের সেট কিন্তু পুরো আসেনি তার মধ্যে। ওপিয়াম যদি আপনি ধরতে পারলেন ওখানেই পেয়ে গেলেন দরজা একটা। এবার ওপিয়াম চিকিৎসা করতেছে করতেছে 3 মাস 6 মাস 9 মাস, টিউমার আর ভালো হয় না। এইবার তার রূপ দেখায় দিবে এবার ডাক্তারকে, এইবার ঝাড়ি মারা শুরু। এই ডাক্তার, আপনি বলেছেন যে এটা 2 মাসে ঠিক হবে, 2 মাসের জায়গা 6 মাস হলো, 6 মাসের জায়গা 9 মাস হলো, আপনি কি ডাক্তারি করছেন, এটা এখনো ভালো হয় না কেন, আরো কতদিন সময় লাগবে, এইটুক টিউমার সাথে আর কতদিন সময় লাগবে? এই যে দেখেন, তার কিন্তু টাইম লিমিট ক্রস করে গেছে। টাইম দিছিল 2 মাস, সেখান থেকে 6 মাস, 6 মাস থেকে 9 মাস, এবার টাইম লিমিট ক্রস করে গেছে। এবার কি হলো? নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ, সুন্দর একটা রুব্রিক আছে, যখন তার লিমিট ক্রস করে যায় তখন কিন্তু সে নয়েজ করা শুরু করে। কাকে? ডাক্তারের কাছে, যে আপনি কি ডাক্তারি করছেন, আপনি টাইম নিলেন 2 মাস 3 মাস 6 মাস হলো, 9 মাস হয়ে যাচ্ছে। তার মধ্যে টকিং বিজনেস অফ কিন্তু আছে। কারণ কি? তার একদিকে সময় নষ্ট হচ্ছে, আর একদিকে টাকাও নষ্ট হচ্ছে। 2 মাস 3 মাস ওষুধ খাবে, তার 9 মাস হয়ে যাচ্ছে, কত টাকা গেল না? তাহলে এই দুটো রুব্রিক, টকিং বিজনেস অফ, আর হচ্ছে মাইন্ড, লিখে দিচ্ছি, মাইন্ড টকিং বিজনেস অফ, টকিং বিজনেস অফ মাইন্ড নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ, নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ। শান্তনু দা, দেখি টাইম দিব আপনাকে, দাঁড়ান। মাইন্ড টকিং বিজনেস অফ নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ, কখন নয়েজ করে? যখন তার টাইমটা বা টাইম যে লিমিট সেটা যখন ক্রস করে যায়, তখন সে ডাক্তারকে রাগান্বিত সুরে তার মনের কথাগুলো জানিয়ে দেয়। তো দেখুন, এই যে আমরা ওপিয়ামের ছোটখাটো একটা সেট কিন্তু আমরা বুঝে ফেললাম। এইবার কথা হলো, দেখেন ওপিয়ামের বাচ্চাদের এবার একটু দেখে নিই, বাচ্চারা কিরকম করে, বাচ্চাদের ফিচারটা কেমন একটু দেখেন। নাম্বার ওয়ান,
বাচ্চারা থাকবে অ্যাজিলিটি মেন্টাল মাইন্ড, ছোটতে চলে গেল, মাইন্ড এজিলিটি, AGILITY, এজিলিটি মেন্টাল, ISI, মাইন্ড এজিলিটি মেন্টাল। আর একটা কি দিয়েছি, হাই স্পিরিটেড। এজিলিটি মেন্টালটা কি, যখন বাচ্চারা দেখবেন কিছু কিছু বাচ্চা আসে ক্লিনিকে আসলে, আপনি ওকে যা বলবেন, কোনো প্রশ্ন করবেন, একেবারে ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিবে এবং উত্তরে কোনো ভুল নাই, মনে হচ্ছে উত্তরগুলো রেডি করে আসছে। মানে আমরা যখন বইতে কোনো পড়ালেখা বা কোনো কোশ্চেন অ্যান্সার যখন শিখি, ক্লাসে গিয়ে টিচার যদি জিজ্ঞেস করে এই তুমি এটা বলো, একবারে মুখস্থ ঝেড়ে দিই। এইরকম এই ওপিএমের বাচ্চা যখন দেখবেন ক্লিনিকে আসবে, ওকে যদি জিজ্ঞেস করেন, যে কোনো একটা বিষয়ে যদি জিজ্ঞেস করেন, ও একবারে ঝটপট উত্তর দিয়ে দিবে, মনে হবে সে যেন মুখস্থ করে আসছে প্রশ্নের উত্তরটা। আপনি যে প্রশ্নই করেন সবটার উত্তর এমন ভাবে দিবে মনে হচ্ছে ওর একেবারে মুখস্থ কোশ্চেনটা, এত দ্রুত কিভাবে দিয়ে দিল এবং পারফেক্ট ভাবে। এটাকে বলে এজিলিটি মেন্টাল। আরেকটা কি, হাই স্পিরিটেড। এরা কিন্তু অনেক হাই স্পিরিটেড। এরা দেখবেন মানে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এটা সেটা, এটা সুস্থ অবস্থায় পাবেন, আবার রোগের চরম অবস্থায়, দুই ক্ষেত্রে আপনি পাবেন। এটা গেল। আরেকটা কি দেখেন, অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন। রুব্রিক লিখে দিচ্ছি, মাইন্ড অ্যাডমনিশন, ADMONITION, অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন। অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন, অ্যাডমনিশনটা কি? অ্যাডমনিশন হচ্ছে সংশোধন করে দেওয়া। যখন কোনো বাচ্চাকে ভালো, তার ভালো বা কল্যাণের জন্য যখন তাকে ভালো পরামর্শ দেওয়া হবে একটা ধমক দিয়ে, দেখবেন তার খারাপ অবস্থা হয়ে গেছে। এটাকে বলে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন। বাবা ছেলেকে বলছে, তুমি প্রত্যেকদিন স্কুলে যাও না, স্কুলে না গেলে তো তোমার ক্ষতি হবে, তুমি কালকে থেকে রেগুলার স্কুলে যাবা, যদি স্কুলে না যাও তাহলে তোমাকে এটা দেবো না, ওটা দেবো না, তোমাকে ঘুরতে নেবো না, এই বলার সাথে সাথে দেখা গেল তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে, বা অন্য কোনো প্যাথোলজিক্যাল। তাকে একটু বকা দিছে, কিন্তু সেটা উপদেশমূলক। খেয়াল রাখবেন, অ্যাডমনিশন মানে হচ্ছে উপদেশমূলক বকা। এটা ওরকম না, এটা হচ্ছে তাকে সংশোধন বা উপদেশ দেওয়া হয় যে এটা করলে যার কল্যাণ হবে, যাতে তার ভালো হবে। এটা করলেও সে অন্যভাবে নিচ্ছে, সহজে অফেন্ডেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে এরকম একটা বাবা কথা বললো, অপমানজনক এরকম একটা বকা দিল, তাতে তার অসুস্থতা শুরু হয়ে যাচ্ছে। এটাকে বলে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন। মনে করেন তার কি সমস্যা, একটা ছেলের মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেনের সমস্যা যে কোনো বয়সে হতে পারে, 10 বছর 12 বছরের হতেই পারে। তো এইরকম বাচ্চাকে যদি মা বা বাবা কোনো একটা বিষয় নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করে, একটু বকা দেয়, এই তুমি, তোমার পরীক্ষা এসে গেছে, এখন তুমি ফোনে এত কথা বলো, এত ইয়ে করো, পরীক্ষায় তো খারাপ করবা, পরীক্ষা খারাপ করলে তোমার কিন্তু টিউশনি বন্ধ করে দিব, এই যে বললো কেন, অসুস্থ। দিস ইজ অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন। এই রুব্রিকটা জেনে রাখবেন, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইউজ হবে, বড়রা তো বুঝদার মানুষ, ওদের জন্য এটা লাগবে না। এবার আসেন অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি। এরা কাজ করতে চায়। দেখবেন ওপিএম এর বাচ্চারা, যাদের বয়স 10-11, এরা কিন্তু কাজকর্ম করতে ভালোবাসে।
অনেক সময় মাকে এসে বলে, বাবাকে এসে বলে, পড়ালেখার বাইরে পড়ালেখা করলো, তারপরে বলে, মা কোনো কাজ থাকলে দিতে পারো। মানে সে সবসময় কাজের মধ্যে থাকতে চায়, কাজ না করলে ওর ভালো লাগে না। তো সবাই না, কিছু কিছু অফিমের বাচ্চাদের মধ্যে এটা আছে, এটা আপনারা দেখবেন। এইবার দেখেন, এই যে সুস্থ অবস্থা বললাম, এবার আরেকটা রুব্রিক আছে, সেটা হচ্ছে অ্যাব্রাপ্ট রাফ। লিখে দিচ্ছি, মাইন্ড অ্যাব্রাপ্ট, ABRUPT, অ্যাব্রাপ্ট রাফ, ROUGH। অ্যাব্রাপ্ট রাফ 22টা মেডিসিন আছে অবশ্য, এর ভিতরে ওপিয়াম আছে। অ্যাব্রাপ্ট রাফ এটার অর্থ কি? মনে করুন তো দেখুন, যখন আপনারা একটা ফ্যামিলি নিয়ে সিদ্ধান্ত নিলেন যে আমরা এই অমুক শুক্রবার ছুটিতে আমরা একটু ঘুরতে যাব, কোথায় যাব? নারায়ণগঞ্জের এই লোকশিল্প জাদুঘরে একটু বেড়াতে যাব। কোথা থেকে? ঢাকার থেকে। সব ঠিকঠাক গোছগাছ হয়ে গেল, একটা গাড়ি ভাড়া করলেন। পরিবারের মানুষ কয়জন? 5 জন, 4 জন, বা অন্য কোনো আত্মীয় বন্ধু বান্ধব সব মিলে দেখা যাচ্ছে 10 জন। বড় একটা মাইক্রো ভাড়া করলেন, ছেলেকে নিয়ে যাবেন। হঠাৎ করে সকালবেলায় ছেলে বলল কি, আমি যাব না। তোমরা যাও গিয়ে, আমি যাব না। আচ্ছা, কি কারণে যাবি না? যাব না তো যাবই না। হুট করে ডিসিশন, এবং এর কোনো লজিক নেই, কোনো লজিকই নেই। ওকে যে বকা দিছে বাড়ির থেকে কেউ, ওর যে মন খারাপ না, ওর ভালো লাগতেছে না যেতে, এখন যাবে না। ওকে বুঝায় বলা হলো যে তোর জন্য একটা সিট রাখা হয়েছে, তোর জন্য ওই যে আহ, সবকিছুর অ্যারেঞ্জ করা হয়েছে, এখানে 10 জন মানুষ যাবে, 10 জনের জন্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে না, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব করা। তুই যাবি না কেন? একা বাসা থেকে কি করবো? না, আমি যাবো না তো যাবি না। হুট করে সিদ্ধান্ত নেয়, অ্যাব্রাপ্ট রাফ। মানে হুট করে সিদ্ধান্ত নেবে। মনে করেন এটা কিভাবে ধরবেন? আপনার ক্লিনিকে একটা রোগী আসলো, আপনি কথা বলতেছেন, সেও বলতেছে, হুট করে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ায় বললো কি, ডাক্তার সাহেব আমি একটু আসি, আমার একটু জরুরি কাজ আছে, আমি বরং কালকে আসবো। ঠিক আছে? আচ্ছা বসেন না, আপনি এতক্ষণ কথা বললেন। না না না, আমি আসছি, কালকে দেখা হবে। মানে বলা নেই, কোয়া নেই, ওর যেটা ফোন আসছে তাও না, ও হুট করে উঠে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবে এবং ওর পিছনে ভালো কোনো লজিকও দেখাতে পারবেন না। এটা হচ্ছে অ্যাব্রাপ্ট রাফ। এটা মানে এটা ইম্পালসিভ হয়ে করে, এটা মনে রাখবেন, অ্যাব্রাপ্ট রাফ। আচ্ছা, এবার গেল, তাহলে বাচ্চাদের বিষয়গুলো আমরা দেখলাম, নরমাল বা হেলদি কন্ডিশনে যখন এই আচরণগুলো করে। এবার দেখেন বাচ্চাদের মধ্যে যখন সিক লেভেল ঢুকে যাবে, তখন কি হবে দেখেন। এবার কিন্তু তার মধ্যে ভয়ের একটা জিনিস ঢুকবে। এবার দেখুন, এলিমেন্টস, এবার জেনারেল এর একটা রুব্রিক নিচ্ছি, মাইন্ডের বাইরে কিন্তু এবার ঢুকতেছি জেনারেল চ্যাপ্টারে। ঠিক আছে? জেনারেল চ্যাপ্টার থেকে একটা রুব্রিক নিচ্ছি, জেনারেল জিই, জেনারেল চ্যাপ্টার থেকে একটা রুব্রিক নিচ্ছি, সেটা হচ্ছে উইকনেস চিলড্রেন ইন স্ট্রেঞ্জার্স ফ্রম এ প্রসেস অফ উইকনেস চিলড্রেন চিলড্রেন ইন চিলড্রেন ইন স্ট্রেঞ্জার্স strangers from a process of from a double P. এই দেখেন, জেনারেল চ্যাপ্টার থেকে নিয়েছি, মাইন্ড থেকে না। জেনারেল চ্যাপ্টারে লেখা আছে কি, এটা কিন্তু এখানে 3টে মেডিসিন আছে, লাইসিন, ওপিয়াম এবং ট্যারেন্টুলা। জেনারেল চ্যাপ্টার থেকে নিয়েছি উইকনেস চিলড্রেন ইন স্ট্রেঞ্জার্স ফ্রম অ্যা প্রসেস অফ। মনে করেন একটা বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স কত? 10 বছর, 11 বছর, যাই হোক। ওই বাড়িতে মা বাবা কেউ নেই, হঠাৎ করে অপরিচিত একজন লোক আসছে। লোক এসে ওকে ডাকছে, বাবা এদিকে আসো তো। বলছে কি বলেন? না না, কাছে আসো, কাছে এসে বলতে হবে। ওই যে কাছে গেল, কাছে গিয়েই আর পুরোপুরি কাছে গেল না, ও পেয়ে গেল ভয়।
ও ভয় পেয়ে ও সেইখান থেকে ওই যে ভয় পেলো সেখান থেকে তার প্যাথোলজি আসা শুরু করলো আস্তে ধীরে কি তার মধ্যে দুর্বলতা শুরু হয়ে গেল, তার শরীরে উইকনেস চলে আসলো, স্ট্রেংথ কমে যেতে থাকলো। তো এটা যখন আপনি কোয়েরি করবেন তখন দেখা যাচ্ছে অনেক সময় ছেলেরা ভয় পেলে অনেক সময় বলে না মা বাবাকে, কিন্তু সে মানে এগুলো হচ্ছে মা বাবা অনেক সময় যারা কর্মব্যস্ত মানুষ দেখা যাচ্ছে ছেলে স্কুল থেকে আগে চলে আসলো, মা গেল অফিসে, বাবা গেল অফিসে, হ্যাঁ ওই সময় বাড়ি যদি কেউ আসে, শহরের কথা বলছি না গ্রামের কথা বলছি, বাচ্চা যদি ভীতু হয় তাহলে এরকম অপরিচিত কাউকে দেখে যখন সে ভয় পাবে তার ভিতরে যে কোনো প্যাথোলজি আসতে পারে, শুধু যে উইকনেস তা না, আরো অনেক সমস্যা আসতে পারে। তো এইবার এই জেনারেল চ্যাপ্টারের দেখেন সিঙ্গেল কিছু রুব্রিক আছে, এইগুলো যদি দেখেন আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে, এই জন্য সিঙ্গেল রুব্রিক গুলো এখানে আমি অবশ্যই দিচ্ছি। আমি এবার দেখি আমি স্লাইডটা প্রেজেন্ট করতে পারি কিনা। দেখি Start now. দেখা যাচ্ছে আমি যে চালাচ্ছি মোবাইল, পলাশদা? পলাশদা? হ্যাঁ পলাশদা? হ্যাঁ স্যার, একটু দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু কোনো লেখা আসেনি এখনো। ও লেখা আসেনি তাই না? হ্যাঁ দাঁড়ান, স্টপ শেয়ারিং। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করে দিই, চ্যাট বক্সে ফলো করেন, চ্যাট বক্সে আমি রুব্রিক গুলো দিয়ে দিচ্ছি, একে একে দেখেন। দেখা যাচ্ছে চ্যাট বক্সের উপরের দিকে স্ক্রল করেন, দেখেন কি আছে লেখা, দেখা যাচ্ছে শান্তনুদা? চ্যাট বক্সে অনেকগুলো রুব্রিক আছে, দেখা না যাচ্ছে স্যার, নাকি? এখন দেখা যায়নি স্যার। আচ্ছা এবার দিচ্ছি, দাঁড়ান, এবার গেছে দেখেন তো, চ্যাট বক্সে রুব্রিক গেছে দেখেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ ফিভার, প্রথমে বার্নিং দেখো, হিট। হ্যাঁ জেনারেল চ্যাপ্টারে উইকনেস ফ্রাইড ফ্রম, এই যে তারপরে 2 নম্বরে আছে জেনারেল উইকনেস নাইট মিডনাইট অ্যাট, নাইট মিডনাইট অ্যাট, ঠিক আছে? এটা কিন্তু একেবারে এখানে দুটো মেডিসিন আছে। নাইট মানে রাত দুপুরের সময় যখন দেখবেন যে প্রচুর দুর্বলতা লাগতেছে, তার প্রচুর দুর্বলতা লাগতেছে, তখন কিন্তু দুটো মেডিসিন, একটা হচ্ছে রাস্টক্স আর একটা হচ্ছে ওপিয়াম, এটা কিন্তু মাথায় রাখবেন, মাত্র দুটো মেডিসিন কিন্তু। তারপরে দেখেন আহ তারপরে হচ্ছে আই, আই মানে চোখে, চোখের দিকে দেখেন কি আছে, আই ওপেন আইলিডস স্প্যাজমোডিক ডেলিরিয়াম ডিউরিং। স্প্যাজমেটিক মানে কি, এটা হচ্ছে আকস্মিক ভাবে হঠাৎ করে দেখবেন যে কারোর চোখের পাতা পুরো খোলা, এরকম চোখের পাতা খোলা, হুম, এবং তার যে মেন্টাল যে কন্ডিশন সে কিন্তু ডিরেইল অবস্থায় আছে। ডিরেইল মানে কি, মেন্টাল
ডিরেলমেন্ট অফ মাইন্ড এটা কখন হয়? যখন দেখবেন ওর যে নর্মাল স্টেট, হেলদি স্টেটটা নেই, ওখানে সে ড্রেইল স্টেটে চলে গেছে। যেমন কিনা একটা গাড়ি মনে করেন যদি কাদায় আটকে যায়, ওর চাকা স্বাভাবিক গতিতে যে ঘোরে সামনে এগোয় তা কিন্তু হবে না। কি হবে? ওই জায়গায় বসে ঘুরবে, সামনে আর এগোবে না, ড্রেইল কন্ডিশনে থাকে। তো ড্রেইলমেন্ট অফ মাইন্ড এটা হচ্ছে ডেলিরিয়াম। এটা কিভাবে হতে পারে? লো টোনেও কেউ কথা বলতে পারে, হাই টোনেও বলতে পারে, অথবা কেউ এক কথা বারবার ঘুরিয়েও বলতে পারে। ড্রেইলমেন্টের এরকম 3টে কন্ডিশন থাকে। তো এইখানে অনেক সময় ডেলিরিয়াম অনেক সময় কি হয় জানেন? একেবারে চোখ চোখ বড় করে থাকে, কোনো নড়াচড়া কিছু নেই, একদম স্থির হয়ে আছে। তাই এটা কি নরমাল কন্ডিশন? না, এটা আরেকটা অ্যাবনর্মাল কন্ডিশন, এটাও ডিরেইলমেন্ট। তো ডেলিরিয়াম রুব্রিকটা ধরতে হলে বিভিন্ন রকম হতে পারে। যেমন কিনা ডেলিরিয়াম মাইল্ড রুব্রিক আছে, তার মানে কি? একদম মাইল্ড, চুপ, কোনো কথা নেই। ডেলিরিয়াম কোয়াইট, একদম শান্ত, চুপচাপ, চেম্বারে এসে বসে আছে আপনার সামনে, কথা বললেও কিছু বলতেছে না, প্রশ্ন করলেও কিছু বলতেছে না, একদম চুপ, ডেলিরিয়াম কোয়াইট। তো এখানে ডেলিরিয়ামটা কিরকম? সে চোখ একেবারে খুলে বসে আছে, চোখ খুলে একেবারে বসে আছে। আপনাকে বুঝতে হবে তখন যে রোগীর ভিতরে ঝড় হচ্ছে, এই জন্য তার একটা মেন্টাল যে স্টেট সে এইভাবে দিচ্ছে। এখানে কি নিবেন? একেবারে সিঙ্গেল ওপিয়াম কিন্তু, ঠিক আছে? তো এই যে আরে পরের রুব্রিকে যাই, আমাদের সময় তো আবার কমে আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে কনভার্সন চিলড্রেন ইন স্ট্রেঞ্জার ফ্রম, এটা হয়ে গেছে। জেনারেলে আসেন কনভেনশনাল ব্রাইট লাইট ফ্রম। দেখেন অনেক সময় বাচ্চাদের যখন একটু অসুস্থ থাকে তখন যদি লাইট জ্বালানো হয়, একটু বেশি আলো, ওর ভিতরে কিন্তু কনভালশন শুরু হয়ে যায়, খিঁচুনি শুরু হয়ে যায়। সিঙ্গেল ওপিয়াম গেল। এবার আরেকটায় আসেন, দেখেন মজার জিনিস হচ্ছে পরের নিচের গুলো। ফিভার, যখন জ্বর হয় দেখেন ফিভার, বার্নিং হিট, পুরো পুড়ে যাওয়ার মতো আগুন, শরীরের তাপমাত্রা মনে হয় আগুনে পুড়ে যাচ্ছে। পার্সপিরেশন, ওই সময় কিন্তু ঘামও হচ্ছে তার, যেমন গরম, গা পুড়ে যাচ্ছে হাত দিলে, ওই সময় কিন্তু তার ঘামও হচ্ছে। রেড ফেস, মুখ পুরো লাল হয়ে গেছে। হিট ইভেন, মানে তার মুখ লাল, তারপরে সেরকম গরম। হোয়েন বাথড ইন পার্সপিরেশন উইথ এ, এটার অর্থ হলো কি? মানে ওই সময় দেখবেন মানে যেমন গরম তার গা, হাত দিলে মনে হচ্ছে রুটি পুরো মানে ভাজা হয়ে যাবে এরকম। এবং মুখ, এবং তার মুখ কিন্তু লাল টকটকে হয়ে গেছে। এবং তাকে যদি আপনি গোসলখানায় নিয়ে যান, মানে স্নান করান, বা গা যদি ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলেন, কারণ ঘামতেছে তো, তখন তো স্বাভাবিকভাবে এখনকার ডাক্তাররা বলে যে যখন হুম বেশি জ্বর আসবে তখন ঠান্ডা পানি দিয়ে গা মোছাতে বলে। আগেরকার দিনে বলতো যে কুসুম গরম পানি দিয়ে গা মোছাতে, এখন বলে ঠান্ডা পানি দিয়ে গা মোছাতে। তো আপনি যখন এই রোগীকে ঠান্ডা পানি দিয়ে গোসলও করাবেন, তারপরেও দেখবেন ঘামতেছে, গোসল করে মুখ ওঠার সাথে সাথে আবার ঘামা শুরু হয়েছে, এবং গা সেরকম গরম। এই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল মেডিসিন ওপিয়াম। এই টিপস গুলো জেনে নিবেন। যখন প্রচন্ড জ্বর হবে, নাক মুখ পুরো টকটকে লাল হয়ে যাবে, ঘাম বেরোতে থাকবে, ওকে গোসল করায় দিলেও গোসল করে উঠে এসে আবারও সেই ঘাম হবে, কোনো থামাথামি নেই। সিঙ্গেল ওপিয়াম, এই যে লেখা আছে ওপিয়াম সিঙ্গেল, ওপিয়াম 1। তারপরে দেখেন কি লেখা, স্লিপ, স্লিপ পজিশনটা দেখেন, ঘুমের মধ্যে কি করে। স্লিপলেসনেস, বেড হট ফিলস টু, মানে রাতে যখন ঘুমাতে যায় তার ঘুম আসে না, রাতে ঘুমাতে গেলে তার কোনো ঘুমই আসে না। এমনকি যদি এসিও চালানো থাকে রুমে, তারপরেও সে বলবে উফ, বিছানা এত গরম এত গরম, আমি ঘুমাতে পারিনি। সিঙ্গেল ওপিয়াম। এই টিপস গুলো মাথায় রাখবেন। তারপরে আসে স্লিপ, স্লিপলেসনেস ইনজুরি আফটার হেড অফ দা, খুবই ইম্পর্ট্যান্ট একটা রুব্রিক। যখন দেখবেন কোনো রোগী কোনো জায়গা থেকে পড়ে গেল, মনে করেন গাছ থেকে পড়ে গেল, ছাদ থেকে পড়ে গেল, বা ছোট কোনো একটু উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেল, ব্রেন বা মাথায় যদি আঘাত লাগে, তারপর থেকে দেখবেন তার ঘুম হয় না, তারপর থেকে সে রাতে তার ঘুম হয় না। সিঙ্গেল ওপিয়াম। এই টিপস গুলো কিন্তু দারুণ টিপস, এগুলো কিন্তু কোথাও কিন্তু লেখা নেই, এগুলো আমি বের করছি পরে। তারপরে আসেন
এক্সট্রিমিটিস মোশান্টো, দেখেন এক্সট্রিমিটিস মানে হচ্ছে এই যে অঙ্গ প্রত্যঙ্গ, মোশান্টো, মোশান্টো বলতে বলছে কি এই যে বুড়ো আঙ্গুল আছে না, এটা সবসময় নড়তে থাকে, এরকম ভাবে নড়তে থাকে, তাহলে বুঝবেন যে ওর ইচ্ছাকৃত ভাবে নড়াচ্ছে না, ওটা কিন্তু আপনা আপনি নড়তেছে। এখানে রুব্রিক গুলো পুরোপুরি আসলো না কেন, দেখি আবার দেখছি কয়েকটা। উপরে কিছু কেটে দিতে হবে। স্যার স্লিপ স্লিপলেসনেস বেড হট ফিলস টু এই পর্যন্ত এসছে। দাঁড়ান আমি ওই যে একবারে বেশি নিচ্ছে না তো, আমি এবার পরের গুলো দিচ্ছি, পরের গুলো দিচ্ছি, এগুলো সব দারুণ জিনিস। হেড ইনজুরি স্যার ন্যাট্রাম সালফ একটা নাই স্যার? হ্যাঁ আছে আছে আছে, কিন্তু এটাতে সিঙ্গেল, নেট্রাম সালফে তো অন্য জিনিস, কিন্তু এর ঘুম হবে না, এই কথাটা তো ওখানে নাই। আসলো না কেন বুঝলাম না। স্যার এগুলো সব সিনথেসিস আছে না কমপ্লিট? কমপ্লিট কমপ্লিট সিনথেসিস সব জায়গায় আছে। আচ্ছা 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 দেখেন তো এখানে আর কয়েকটা রুব্রিক মনে হয় আসছে তাই না, এই যে এবার আসছে এক্সট্রিমিটিস মোশনটো গেল এটা। আই, এবার চোখে যান, চোখে দেখেন ওপেন আইলিডস স্পাজমিক ডেলিরিয়াম, ও এটা তো হইছে। তারপরে ওহো নিচের গুলো আসতেছে না। আর একটা বলি, আর দুটো ছিল হচ্ছে, আমি মুখে বলি, ডিসকালারেশন টোস টিপস ব্লুনেস, মানে আপনার যে হাতের সরি পায়ের যে বৃদ্ধাঙ্গুল গুলো, ওর মাথা নীল হয়ে যাবে, ওর মাথার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মূল যে রং সেই রং থেকে ওই আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের কালার চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। এই যে আর একটা লক্ষণ, সিঙ্গেল কিন্তু ওপিয়াম। আর একটা হচ্ছে চেস্ট, বুকে চেস্ট অপারেশন নাইট মিডনাইট ওয়েকিং অন, আমি এটা লিখে দিই, না দিলে হবে না। মাইন্ড অপারেশন, ও ডাবল পি, ও ডাবল পি আর ই ডাবল এস আই ও এন, চেস্ট অপারেশন নাইট মিডনাইট ওয়েকিং অন, মিডনাইট। genitals. Genitals. Sexual desire increased. Increased. Sexual desire increased. Dreams with dream sexual. স্যার এটা চেস্ট থেকে বললেন না? হ্যাঁ আমি পাইছি, দাঁড়ান এই লিখে দিছি। আচ্ছা মাইন্ড অপারেশন নাইট মিডনাইট ওয়েকিং অন, দেখছেন এটা কিন্তু চেস্ট থেকে বলছি, এই যে মাইন্ড না, ওটা চেস্ট হবে, ঠিক আছে। মাইন্ড অপারেশন নাইট, ওটা মাইন্ড হবে না, ওটা হবে চেস্ট,
চেস্ট থেকে নেওয়া, চেস্ট অপারেশন নাইট মিডনাইট ওয়েকিং অন, মানে যখন দেখবেন মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরেই দেখবেন যে বুকে চাপ শুরু হয়ে গেছে প্রচন্ড হারে, ঠিক আছে, আপনি বুঝবেন যে ওর কার্ডিয়াক কোনো সমস্যা হতে পারে, এরকম মাঝে মাঝে হচ্ছে। প্রত্যেক দিন বা কয়েকদিন পর পর দেখবেন রাতে ঘুম থেকে উঠেই বলে ওরে বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা। ওপিয়াম দিবেন, চলে যাবে, সিঙ্গেল ওপিয়াম কিন্তু। শেষে যে রুব্রিকটা দেখেন ফিমেল জেনিটালস থেকে নেওয়া, জেনিটাল মানে তো জানেন জননাঙ্গ, ওখানে কি লেখা হয়েছে, সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজড, মানে নারীদের সেক্সুয়াল ডিজায়ার বেড়ে যায়। ড্রিম সেক্সুয়াল উইথ, মানে সে এইসব জিনিস নিয়ে স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার পরে তার সেক্সুয়াল ডিজায়ারটা বেড়ে যায়। ঘুম থেকে উঠেই দেখবেন এসেই আপনি যদি যেখানে থাকবেন আপনার কাছে এসেই তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো ওইভাবেই আপনাকে এক্সপ্রেশন দিবে, আর আপনার সাথে কোনো কিছু করতে চাইবে, মেলামেশা করবে, বা আপনাকে কোনো কিছু খুলে বলবে যে আমি কিন্তু এরকম এরকম দেখতেছি, এর সাথে সাথে কিন্তু আমার অন্যান্য সমস্যাগুলো হচ্ছে, এটা আমি প্রায় দেখতেছি। তখন আপনি এই মেডিসিনের কথা ভাববেন। এটাও কিন্তু সিঙ্গেল ওপিয়াম, সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজড, ড্রিমস সেক্সুয়াল উইথ। আমি এখানে যে কয়েকটা রুব্রিক দিলাম মাইন্ডের বাইরে সব সিঙ্গেল, তো এইগুলো মাথায় রাখবেন। ওপিয়ামকে যদি, ওপিয়াম কিন্তু একেবারে মুমূর্ষু রোগীর জন্য এটা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ধরে রাখবেন যে এইভাবে কিন্তু আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার একদিকে যেমন নিজের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে, সেরকম আপনার মানে ডেভেলপ মানে ক্যারিয়ারে সেইভাবে কিন্তু তরে তরে একেবারে তরতর করে সামনে এগিয়ে যাবে। তো ঠিক আছে শান্তনুদা, আপনার জন্য একটা কি কেস বলতে চাইছিলেন, বলেন এবার ওপিয়ামের। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। স্যার সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা আমার ছোট্ট কেস বলছি। আমি যখন মাইন্ড টেকনিক প্রথম প্র্যাকটিস করি, আরম্ভ করি, তখন আমার কাছে একটা রুগী আসে, পায়ের গোড়ালিতে একটা ওই মুরগির ডিমের মতন টিউমার দেখা যায়। আমি বলি তো এটা কতদিন থেকে হয়েছে? আমি বললাম যে, তখন বলে আমাকে যে 12-13 বছর থেকে হয়েছে। আমি যে তুমি এটা চিকিৎসা করোনি? বললো না চিকিৎসা করাইনি। আমি তাহলে এখন কেন এসছো? বলছে এখন এটা বাড়ছে, যে ছিল তার থেকে বাড়ছে, এর জন্যে বাড়ির লোক এখানে পাঠালো, আপনার নাম শুনে আপনার কাছে পাঠালো। আমি যথারীতি ওকে আমি ওপিয়াম 30 দুটো পুড়িয়া দিই, এর সঙ্গে ফাইটাম দিই, এবং ওর কাছে আমি 150 টাকা নিই। তো 15 দিন পরে আসতে বলি, 15 দিন পরে এসে আমাকে বলে, চেম্বারে ঢোকার আগে বাইরে থেকে রাস্তা থেকে বলে এই ওষুধ নিয়ে গেলাম কোনো কাজ হলো না, বেকার ওষুধ নিয়ে যাওয়া হলো, এত টাকা নষ্ট হয়ে গেল। তখন কিন্তু আমি একটা পেশেন্ট দেখছি, এই সময় সে আমার কাছে নয়েজ ইনক্লাইনেশন করে আসে। তো আমি ওকে বুঝালাম, বললাম দেখুন আমার সম্বন্ধে ক্যান্সার হলো, 19 লাখ টাকা খরচা করলো, কিন্তু এন্ড রেজাল্ট মারা গেল, তাহলে কি তারা ডাক্তারের কাছে গিয়ে ঝগড়া করবে? দিয়ে পেশেন্ট চলে গেল, তারপরে মনটা আমার খারাপ হয়ে গেল। দিয়ে আমি গ্রুপে বললাম স্যার আমি এই ওষুধ দিয়েছিলাম, তো আমি পেশেন্টের কাছে এরকম কথা শুনতে হলো। তখন তারা সবাই বলে যে তাহলে আপনার সিলেকশন ভুল হয়েছে। তারপরে 7 দিন পরে দেখি ওই রুগীটা আবার আমার চেম্বারে ঢুকছে। আমার তখন ভয় হয়ে যায় যে আবার কি বলবে রে বাবা। তখন এসে, তখন তার আর ওইরকম মানসিকতা নয়, সে তখন ঠান্ডা হয়ে গেছে, টিউমারটা তার 60% কমে গেছে, এবং এসে বলে যে সেদিন আমি বলেছিলাম কিছু মনে করেন না, তো এই ব্যাপার। আমি ঠিক আছে আজকে তোমাকে আমি পেয়েছি। আমরা আজকে 500 টাকা লাগবে ওষুধে। বলছে এই কেন 500 টাকা, সেদিন 150 টাকা নিয়েছিলেন। আমরা না আজকে আমি বিদেশি ওষুধ দেবো, 500 টাকা লাগবে। তো ওকে সেদিন আমি 500 টাকা দিয়ে একটা 1 গ্রাম ফাইটাম দিয়েছিলাম খালি। ভেরি গুড। তাতে কিন্তু রোগী সম্পূর্ণ সুস্থ। অনলি 2 ডোজ ওপিয়াম 30। ভেরি গুড। আমরা এরকম চাচ্ছি আমাদের এখানে যেসব ডাক্তারবাবুরা আছেন সবাই যেন এরকম ম্যাজিক দেখান। তো শান্তনুদা, এখানে আপনার একটা ছোট ভুল ছিল, সেই ভুলটা কি আমি একটু ধরাই দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যখন দেখবেন যে এই ধরনের মানে যখন গ্রোথ গুলো নিয়ে আসবে, যে আমাদের যে মাংসের যে বা ফ্লেশ গ্রোথ যেটা বলে, আপনি এখানে ওর ব্যথা যন্ত্রণা কিছুই থাকে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি ন্যূনতম 200 দিবেন, 201 m, এর কমে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু স্লো কাজ করবে। এর হচ্ছে মেন্টাল প্যাথোলজি বেশি, ঠিক আছে। বডির প্যাথোলজি ওরকম কোনো ওখানে করবেন না। আপনাকে পাওয়ারটা আমার ভুল হয়েছিল। 1m যদি দিতেন তাহলে ওই যে বেশি কথাটা শুনছেন না ওটাও শোনা লাগতো না, তার মধ্যে কাজ হয়ে যেত।
আচ্ছা আচ্ছা আসিল বলেন টিউমার বলেন যেখানেই দিবেন মিনিমাম 200 দিবেন, 30 দিবেনই না। আচ্ছা 30 হচ্ছে নরমাল পটেন্সি, এটা হচ্ছে সাধারণ অন্যান্য অ্যাকিউট রোগগুলোর জন্য। কিন্তু যখন দেখবেন যে ওই টিউমার আসিল বা অন্য কোনো সমস্যাগুলো নিয়ে আসছে, তখন আপনার মিনিমাম 200 থেকে শুরু করবেন, তাহলে দেখবেন রেজাল্ট পেয়ে গেছেন। আচ্ছা তো ঠিক আছে, আজকে এই ছিল আমাদের ক্লাস, খুব ভালো লাগলো ক্লাসটা। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার আমার তো প্রশ্ন ছিল, টাইম তো শেষ দেখা যায়। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি তো যে একটা রুগীর মেস্তা দিয়ে শুরু করলেন, পরে ব্রণে গেলেন কেন? মেস্তার ব্রণ কি এক? ওই একই জিনিস, মুখের যে ইয়েটা না, আমার তো মুখের নিজেরই নাকে, আমার নিজের বাম দিকের চোখের নিচে একটা কালো দাগ বড় হতেছে, ডান দিকের নাকের কালো দাগ বড় হচ্ছে, এটা কি তাহলে মেস্তা না ব্রণ? কিন্তু ব্রণ যেটাই মনে হোক হয় না। সমস্যা না, ওর ইমোশনটা দেখবেন, ওর ফিলিংসটা দেখবেন। যদি বলে এইটা কি কারোর মুখে দেখেছেন কখনো, আমার তো এটা ভালোই লাগছে না, এটা তো আমার দেখতেই খারাপ লাগছে, এটা আমার সহ্যই হয় না, ব্যাস হয়ে গেল। ইমোশন যেটাই, মানে ইমোশন ঠিক থাকলে ভালো, আর রোগ যাই হোক কোনো সমস্যা নেই। পাওয়ার 200 পাওয়ার না? মিনিমাম 200, 30-এ কিন্তু কাজ হবে না। 30-এ ওই যে তাহলে শান্তনুদ্দুরের মতো এক বকা খাবেন, পরের বার আবার ওই ইয়ে সে আবার করতে আসবে, আপনারে খাতির করতে আসবে। তার মানে মেডিসিনের সিলেকশনটা একটু ভুল হয়েছিল, আর কিছু না, মানে পাওয়ারটা আর কি। মেডিসিন ঠিক ছিল, একদম ঠিক ছিল। তো ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। এটা আবার তাড়াতাড়ি আমি গ্রুপে লিখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিলাম। শুভ সন্ধ্যা। আচ্ছা